हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আমি আপনাদেরকে ক্রমান্বয়ে এক বিশেষ গুরুত্বপূর্ণ আচরণ করব এবং শোনাবো। প্রথমত কয়েকদিন আগে আমাকে কিছু ব্যক্তি আসেন কিছু আলোচনা করার জন্য। তো আমি তাদের সেই আলোচনাকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করি। তো তাদের ভিতরে বক্তব্য ছিল বর্তমান যুগে প্রকৃত মানুষের বড়ই অভাব। অধিকাংশ ক্ষেত্রে মানুষের খাঁচায় মধ্যে অমানসিকতার মানসিকতা বিরাজ করিতেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এখন সবাই চারিপাশে দেখতে পেয়েছি। এই ভারতবর্ষে একসময় শৌর্য, বীর্য, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সভ্যতা, সাহিত্য, সুখ ও সমৃদ্ধি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল। কিন্তু আজ আমরা কোথায় অবস্থান করিতেছি? তো একসময় আলোচনার ক্ষেত্রে একজন আমাকে বলে, বর্তমান সরকার শত চেষ্টা করিয়াও এই দুর্নীতি কেন বন্ধন করতে পারতেছে না, বরঞ্চ দুর্নীতি কেন বেড়ে যাচ্ছে। শুধু তাই না, এর কারণটা কি তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন। অনেক চেষ্টা করেছেন। আমাদের দেশে স্বাধীনতা লাভ করেছি। ভারত স্বাধীনতার পরে স্বেচ্ছাচার উচ্ছৃঙ্খলতা পরিপূর্ণ। সাধারণ মানুষ আজ শুধু প্রাণটুকা নিয়ে বেঁচে আছেন। তো তিনি একজন আমাকে বললেন, দেখুন সরকার তো জড়বিজ্ঞান উন্নতির জন্য অনেক চেষ্টা করছে আর সেটা সাকসেস, এবং সবাই তার ফলও পাচ্ছে, তার উপকার হচ্ছে। কিন্তু সত্যি মানুষের মনোবিজ্ঞান উন্নতির জন্য সরকার কি চেষ্টা করছে? বর্তমান স্কুল কলেজে পড়াশোনা, তিনি বলছেন বর্তমান স্কুল কলেজের ছাত্রছাত্রী যে শিক্ষা গ্রহণ করতেছে তাতে BA, MA, PhD, এমনকি নোবেল প্রাইজ অনেক কিছু পাচ্ছেন, বড় বড় সার্টিফিকেট পাচ্ছেন। কিন্তু বিদ্যার সঙ্গে সঙ্গে কি তাদের নৈতিক চরিত্রের কিছু উন্নতি দর্শন করা যাচ্ছে, লক্ষিত হচ্ছে? তো সেই জন্য তিনি বলছেন, একজন লিখেছিলেন, একবার ভাবিয়ে দেখুন এর কারণ কি। এরাই আমাদের দেশের গৌরব। এদের হাতে সমস্ত বিশ্ব আজ পরিচালিত হবে। আজ আমাদের দেশের গৌরব, জাতির গৌরব, সমগ্র দেশের বিশ্বের গৌরব ইহাদের হাতেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করিতেছেন। পিতৃভক্তি, মাতৃভক্তি, ভাতৃস্নেহ, বিশেষ ব্যক্তি বিশেষ যথাযোগ্য সম্মান প্রদর্শন বর্তমান যুগে প্রায় লুপ্ত। আজ আমরা জাতীয় ধর্ম, জাতীয় বৈশিষ্ট্য, জাতীয় শিক্ষার আদর্শ ধীরে ধীরে ভুলে যাচ্ছি। বিজাতীয় পরিচ্ছেদ নিজেকে, অর্থাৎ পোশাক পরিচ্ছেদে আমরা নিজেকে ভূষিত করার চেষ্টা করছি। বিজাতীয় ভাবধারায় ভাবিত হইয়া বিলাসিতার উচ্চ শিখরে আহরণ করিয়া নিজেকে অনেকটা কৃতকৃত্য মানছি। যারা প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান তাদের এখন সম্মান বা কোথায়? মানুষ অর্থ, স্বার্থ, আত্মপ্রতিষ্ঠার জন্য বর্তমান জগৎ উন্মাদ। কি করিয়া আমি আমার পুত্র, তার পুত্র, তস্য পুত্র, তার পুত্র প্রভৃতি বিলাসের স্রোতে গা ভাসিয়া জুড়ি গাড়ি হাঁকিয়া বিলাস প্রাসাদে সুবর্ণ পালঙ্কে দুগ্ধ ফেনিত শয্যায় শায়িত থাকতে পারি, চতুর্দিকে শুধু তারই প্রচেষ্টা চলছে। আমার অনেক সময় প্রশ্ন করে আমাকে উত্তর দিতে হয়, আদর্শ চরিত্র ধারণ করে মানবকে মহামানবে পরিণত করাই হলো প্রকৃত জগতের শান্তির প্রতিষ্ঠা করার একটা মার্গ। কিন্তু আজ সর্বজ্ঞে আমরা মানুষের খাঁচায় মানবতার স্থাপন ব্যবস্থা করুন, নতুবা সমস্তই কেবল বাহ্য আড়ম্বর আর জড়। এই বাহ্য আড়ম্বর করে আমাদের দেশের কল্যাণ কতটুকু হবে? তো তিনি রিকোয়েস্ট বলেছিলেন স্কুল কলেজে অর্থকারী বিদ্যার সহিত বিশেষভাবে আমরা জড়িত। জাতীয় শিক্ষা, উন্নতি, চরিত্র গঠন শিক্ষা কি করা উচিত আমাদের? স্কুল কলেজে তাদের বিদ্যা থাকবে, সেটা অর্থকারিচ্ছা বিদ্যা হবে। অর্থ আগমচ, অর্থ আসবে, অর্থকারিচ্ছা বিদ্যার দরকার আছে, তার সঙ্গে কিছু জিনিস দরকার আছে। তো সেখানে আমি নোট করেছিলাম, সেগুলো হলো জাতীয় শিক্ষা, নৈতিক চরিত্র গঠন শিক্ষা, কর্তব্য অকর্তব্য তার জ্ঞান, কর্মশিক্ষা, স্বধর্ম আচরণের শিক্ষা। এটা খুব নিতান্তই আমাদের প্রয়োজন। নতুবা ব্যক্তিগত শান্তি, পরিবারের শান্তি, জাতির শান্তি, দেশের শান্তি, বিশ্বের শান্তি কখনোই সম্ভব না।
যে ব্যক্তি তার আদর্শ জীবন চরিত্র কর্তব্য প্রভৃতি সৎ গুণের যাদের ভিতরে উদয় হয় না, তাদের দিয়ে কী করবেন? দেখুন, দিকে দিকে মঠ মন্দির তো অনেক তৈরি হচ্ছে, মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আপনারা ভাবুন তো, যথার্থ মানুষ তৈরির, মানসিকতার, মানবিকতার, উন্নত চরিত্রের কোথায় প্রদর্শন করছেন? মঠ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু মানুষের মনের ভিতরে মানবিকতা প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করছি? আমরা কতটুকু এগিয়েছি? অনেক সময়, প্রায় সময় শুনতে হয়, দেখুন, কোনো অঙ্কের যদি ভুল হয় গোড়ায়, লাস্টে কিন্তু উত্তর পাওয়া যায় না। আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে বৃথা। ঠিক একটা ছোট রিকোয়েস্ট থাকে আমার, যেটা আমি প্রায় সময় লক্ষ্য করি, এটা বলা উচিত। আজ মাটির কাঁচা মাটি হলে যা ইচ্ছা তাই বানাতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় বানানো যাবে না। আর তাতে যদি একবার আগুনে দেওয়া যায় তাহলে আর পরিবর্তন হবে না। তো সেই জন্য আজ শাস্ত্র বলছে, কৌমাচ আচরত প্রাজ্ঞ ধর্মন ভবধরের, কৌমার অবস্থায়, শিশু অবস্থা থেকে শেখাতে হবে। শিশু অবস্থা থেকে যদি না শেখান তাহলে কিন্তু তাদের জীবনের পরিবর্তন আনা অত্যন্ত কঠিন। তো আমাকে রিকোয়েস্ট করা হয়, বিশেষ করে আজ এই সব উন্নত জ্ঞান, উন্নত শিক্ষা, উন্নত সব কিছু, উন্নত চিন্তাভাবনা, উন্নত ইনকাম, উন্নত খানপানের ব্যবস্থা, উন্নত থাকার ব্যবস্থা, এসব ঠিক আছে, কিন্তু স্বার্থের আগুনে অনেক সময় সব কিছু পুড়ে ছাই যায়। একটা ঘরে অনেক সম্পদ আছে, কিন্তু যদি আগুন লাগে, আগুন লাগানো যদি পুড়ে যায়, ছাই পাওয়া যাবে, ওটাতে হাত লাগালে পরে কালো হয়ে যাবে, তাতে সাবান দিয়ে ধুতে হবে। আগে মানুষ জোর করতো, বাবার অধিকার ছিল আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, বুকে জোর দিয়ে বলতেন। এখন কিন্তু তার থেকে, সেই শক্তি থেকে আমরা অনেকটা বঞ্চিত, বলার যে মানসিকতার থেকে অনেকটা দূরে পৌঁছে গেছি। কেন? আমার বাবা আমাকে দিয়ে বলছে, আমি কেন আমার সন্তানের জন্য বলতে পারছি না? পয়সা তো দরকার আছে, কিন্তু কতটা দরকার আছে? কতজন পয়সাতে শান্তি পেয়েছেন? পয়সা, হ্যাঁ, লবণের মতো, একটা সবজি করবেন, যতটা লবণ প্রয়োজন ততটা দিবেন। যদি বেশি লবণ দিয়ে দেন, আপনি ওটাকে কমাতে যাবেন, জল ঢালবেন, জল ঢাললে আপনার টেস্ট নষ্ট হয়ে যাবে। পরন্তু অল্প লবণ দিলাম, যখন দরকার প্রয়োজন দিয়ে নিলাম। তো এখন আমার কাছে প্রায় জিজ্ঞাসা করা হয়, এক সময় এর একটা দৃষ্টান্ত আমার খুব ভালো মনে পড়ে, কারণ এই ছাত্র জীবনে সংস্কার অত্যন্ত প্রয়োজন। যেমন আমাদের আধ্যাত্মিক জীবনে বলা হয়, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ভবের দ্বিজ। আরে জন্ম থেকে তারা শূদ্র, সংস্কারের মাধ্যমে তাকে দ্বিজত্ব প্রাপ্ত হতে হয়। ঠিক আদর্শ চরিত্র, নৈতিক চরিত্র, যথার্থ মানবতার জ্ঞান, এগুলো যদি ছোটবেলার থেকে না দেওয়া যায় না। যেমন কেউ যখন চাষ করে না, কৃষক জো দেখে চাষ করে, জমি ভূমি জো দেখে তারপর বীজ ফেলে। যদি জো চলে যায় তারপর যদি বীজ ফেলা হয়, তাহলে কিন্তু অঙ্কুর হবে না, গাছ হবে না, বীজ নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের প্রথম থেকে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, তাকে একসময় প্রশ্ন করেছিল, আপনি সাধারণ পরিবার থেকে এসছেন, আজ এত উন্নত কি করে হলেন? বলে, দেখো ভাই, আমার জীবনে আমি একটা আদর্শ গ্রহণ করেছিলাম। বলে, কি আদর্শ? যখন আমি কারো ভুল দেখতাম, দেখে আমি সাবধান হয়ে যেতাম, এই ভুলটা যেন আমার না হয়। ফ্রান্সে একজন খুব সুনাম ধন্য রাজা হন নবম লুই। তো নবম লুই তিনি তার জীবনীতে লিখেছেন, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার হৃদয়ে লেগে গেছিল। বলছে, হে লুই, হে নবম, তোমার খারাপ রাস্তা, তোমার চরিত্রে যদি কোনো দাগ দেখি আমি, সেই চরিত্রের দাগ দেখা কিংবা তোমার খারাপ রাস্তায় চলতে দেখা আমার যে কত কষ্ট দেবে সেটা আমি সহ্য করতে পারবো না। এর থেকে তোমার মৃত্যু মুখ দেখবো তবু আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ লাগলো, তোমার জীবন চরিত্রে কোনো রকমের দোষ দর্শন হবে, সেটা আমি সহ্য করতে পারবো না, কিন্তু তোমার মৃত্যু মুখ দেখে আমি সহ্য করতে পারবো। সেই জন্য তুমি কোনোদিন
তোমার চরিত্রে কলঙ্কের দাগ লাগিও না, খারাপ রাস্তায় চলো না। তার বাবার সেই আদেশটা তিনি চিরভাবে একদম অত্যন্ত নিষ্ঠা সহকারে মায়ের তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি সারা জগতে অত্যন্ত ফেমাস। যেমন আমাদের সে রাজা হরিশ্চন্দ্র, চিন্তা করুন তাদের সংস্কার কেমন ছিল। এরপর ভলিউম 2। হরে কৃষ্ণ।